হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্স তথা পরিবেশ বিজ্ঞানের উপরে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে পরিবেশ বিদ্যা তথা এনভায়রনমেন্টাল স্টাডিজ এর উপরে পরীক্ষা হয়েছে। সাদি রাজেন্দ্র নারায়ণ হাই স্কুলের এই প্রশ্ন পেপারটি আমরা আজকে ডিসকাস করব। তো ভিডিও শুরু করার পূর্বে আমার সকল প্রিয় আদরের ছাত্রছাত্রীদের আমার অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করবে, তাহলে তোমরা নোটিফিকেশানটি পেতে পারবে সময় মতো। এই চ্যানেলে আমরা নিউট্রিশন, পরিবেশ এবং সর্বোপরি বায়োলজি মেন সাবজেক্ট, তার উপরে বিভিন্ন ধরনের ভিডিও এখানে পোস্ট করা হয়, তাই সেই ভিডিওগুলো তোমরা দেখতে থাকবে। চলো আজকে আমরা এক্স যে সেট হয়েছিল সেই এক্স সেটের এক প্রশ্নটি আমরা আলোচনা করি। ছিল 40 নাম্বার। দেখো, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নাম্বার করে রয়েছে। ফার্স্ট প্রশ্ন হচ্ছে, স্টকহোম ঘোষণার কয়টি নীতি রূপরেখা দেওয়া হয়েছে? তো এখানে আমি একটি কথা বলি, স্টকহোম যে কনফারেন্স হয়েছিল সেখানে টোটাল 26টি নীতি ছিল। পরবর্তীকালে ওর মধ্যে 5টি নীতিকে মূল নীতি বলে উল্লেখ করা হয়েছে, তাই এখানে আমরা 26টা না থাকার জন্য আমরা 5টি নীতিকেই নেব। ঠিক আছে। CAB যেখানে ফুল ফর্ম হচ্ছে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো জীব বৈচিত্র্য রক্ষা করা। কিয়োটো প্রোটোকলের প্রাথমিক উদ্দেশ্য কি? কিয়োটো প্রোটোকলের মূল উদ্দেশ্য ছিল গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে, 6টা গ্রিন হাউস গ্যাস, সেই গ্যাসগুলোর পরিমাণ কমানো। সোলার প্যানেলের জন্য শক্তির প্রাথমিক উৎস কি? তো শক্তির প্রাথমিক উৎস কি? আমরা সবাই জানি সোলার মানে সূর্য, তাই সূর্যালোক। স্টকহোম সম্মেলনের ফলে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়? তো স্টকহোম সম্মেলনের ফলে যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে UNEP, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম। মন্ট্রিয়াল প্রোটোকলের উদ্দেশ্য কি ছিল? মন্ট্রিয়াল প্রোটোকলের উদ্দেশ্য ছিল ওজোন ক্ষয়কারী পদার্থের হ্রাস করা, অর্থাৎ ওজোন লেয়ার যে রয়েছে সেই ওজোন লেয়ার ধ্বংসের জন্য যে সকল পদার্থগুলো দায়ী তাদের কমানো। রামসার কনভেনশন কবে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়? তো রামসার কনভেনশন কবে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়? সেটা হচ্ছে 1971 খ্রিস্টাব্দে। ড্যাশ বাস্তুতন্ত্রকে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় এবং পারমাফ্রস্ট দ্বারা চিহ্নিত করা হয়। পারমাফ্রস্ট দ্বারা চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে কি তুন্দ্রা যে অঞ্চল আছে সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় হয়ে থাকে। শহুরে বিস্তৃতি ধারণাটি বোঝায়, সেটা কি হবে? সুস্থায়ী নগর উন্নয়ন। ক্যালিফোর্নিয়ার ক্ল্যামাথ নামক একটি যে আগাছা রয়েছে, তার প্রায় ড্যাশ একর কৃষি জমি গ্রাস করে নিয়েছে। তো এখানে উত্তরটি কি হবে? 1,17,000। ঠিক আছে, 1,70,000 যেটি প্রায় কৃষি জমিকে গ্রাস করে নিয়েছে এই আগাছাটি। নিচে কোনটি একটি সুস্থায়ী কৃষির অনুশীলন? তো হচ্ছে কি শস্য আবর্তন, যে সেই শস্য আবর্তন হচ্ছে একটি সুস্থায়ী কৃষির অনুশীলন। ইউট্রফিফিকেশন হলো কি? জল দূষণ। দূষণের চরম মাত্রায় জলাশয় ধীরে ধীরে যখন জলাভূমিতে পরিণত হয় তখন তাকে বলা হচ্ছে কি? ইউট্রফিফিকেশন। পার্থিব জলের ভাণ্ডারের 1.5% সমুদ্রে থাকে। কত শতাংশ সমুদ্রে থাকে? 97%।
এটা তো আগে হয়েছে। শহুরে বিস্তৃতি ধারণাটি বোঝায় সুস্থায়ী নগর উন্নয়ন। নেক্সট হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে প্রতিটি দেশের -% অঞ্চল অরণ্যাবৃত হওয়া প্রয়োজন। কত হওয়া দরকার? 33% বা 33%। বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা, মানে রিডিউস, প্রত্যাখ্যান করা, রিফিউজ, পুনরায় কাজে লাগানো, রিইউজ, আর হচ্ছে রিসাইকেল। 4টে আর, তাই এখানে 4 আর হবে। স্তম্ভগুলো দেখো, স্তম্ভগুলো আমরা এখানে দেখব যে সুইজারল্যান্ডের ফোনেক্স, সেটি কি হবে? সুইজারল্যান্ডের ফোনেক্স হবে এর এ 1971। সুইডেনের স্টকহোম, যেটা 1972। যুগোস্লোভিয়ার বেলগ্রেড, এটি হবে 1975। আর ব্রাজিলের রিও ডি জেনেরিও, এটি হবে 1992। তাই আমরা এখানে এটিকে ধরবো রাইট আনসার বি। অ্যাকুইফার, রেন ওয়াটার হারভেস্টিং, ডায়রিয়া, শিশু শ্রমিক, এই স্তম্ভটি ম্যাচ করো। তো আমরা দেখব যে অ্যাকুইফার যেটা, সেটি হচ্ছে কি ভূগর্ভস্থ জল সঞ্চয়ের স্থান। রেন ওয়াটার হারভেস্টিং মানে জানি আমরা বৃষ্টির জল সংরক্ষণ, ঠিক আছে। ডায়রিয়া হচ্ছে কি একটি জলবাহিত রোগ। আর শিশু শ্রমিক, শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে সমস্যা। তো আরেকটি আমরা স্তম্ভ দেখে নিচ্ছি, গ্যাসীয় অজৈব উপাদান। গ্যাসীয় অজৈব উপাদান কোনগুলো? গ্যাসীয় উপাদান হচ্ছে হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন। খনিজ লবণ হচ্ছে কি সালফার, ফসফরাস। হিউমাস হচ্ছে কি মাটির জৈব উপাদান। আর আলো, মাটি, এগুলো হচ্ছে কি পরিবেশের ভৌত জলবায়ুগত উপাদান। তো এখানে আমরা এটিকে রাইট আনসার নেব। স্তম্ভ আরেকটি রয়েছে যেখানে বলা হচ্ছে আলো, হ্যাঁ, আলো বলতে এখানে সূর্যালোক। ক্যালসিয়াম হচ্ছে কি, ক্যালসিয়াম অর্থাৎ পাথরে থাকে শিলাচূর্ণ। মাটি হচ্ছে অজৈব উপাদান, আর বায়ু হচ্ছে নাইট্রোজেন। তাই এখানে আমরা অপশান ডি, এখানে অপশানগুলো ঠিক নেই, ঠিক করে দেওয়া হয়েছে, তো একটু দেখে নেবে। নেক্সট হচ্ছে অ্যাসারশন রিজনিং। মানুষের অবিবেচক কাজের পরিবেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। মানুষের অবিবেচক কাজে পরিবেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। পরিবেশ সংরক্ষণের অভাব মানব ক্রিয়াকলাপের প্রভাব। এটা উভয়ই সত্য এবং উভয়ই একে অপরের সঠিক ব্যাখ্যা। নেক্সট দেখো কতগুলি স্টেটমেন্ট, বিবৃতি দেওয়া আছে। প্রথম হচ্ছে শিক্ষা হলো জীবনব্যাপী নিরবিচ্ছিন্ন বিশ্লেষণ প্রক্রিয়া, একদম ঠিক কথা। ইকো ক্লাব হলো বিজ্ঞান বিষয়ক একটি সামাজিক প্রতিষ্ঠান, এটাও ঠিক কথা। বেতার হলো চিত্ত বিনোদনের সহায়ক একটি মাধ্যম, এটাও ঠিক কথা। দূরদর্শনে দৃষ্টিহীনদের সহায়ক অনুষ্ঠান প্রচার করা হয়, এটা হচ্ছে ভুল কথা। তাই আমরা এখানে অপশান সি হচ্ছে রাইট আনসার। নেক্সট আবার একটি অ্যাসারশন রিজনিং আমরা দেখব, যেখানে রয়েছে ভারতীয় সংস্কৃতির অবক্ষয়ের কারণ পাশ্চাত্যের প্রভাব। হ্যাঁ, কিছুটা প্রভাব রয়েছে, পরে দেখে নিই। ভ্রান্ত ধর্মীয় নীতি কখনো সংস্কৃতির অবক্ষয়ের কারণ হতে পারে না। তো এখানে দুটোই হচ্ছে ঠিক এবং একে অপরের সাথে সম্পর্কিত রয়েছে। বিবৃতি আবার স্টেটমেন্ট, প্রশ্ন। রেডিও হলো শিক্ষালাভের একটি প্রগতি মাধ্যম। চলচ্চিত্র হলো শিক্ষালাভের একটি মুদ্রণ মাধ্যম। না, চলচ্চিত্র হলো মুদ্রণ মাধ্যম, এখানে মুদ্রণ বলা হয়েছে, তাই এটা হবেই না। নেক্সট হচ্ছে গ্রাফ, চিত্র, ছবি, পোস্টার ইত্যাদি হলো দৃশ্য মাধ্যম, ঠিক। খবরের কাগজ হলো একটি শ্রবণ দৃশ্য মাধ্যম। না, এটা শ্রবণ দৃশ্য মাধ্যম ছিল, কিন্তু খবরের কাগজ থেকে আমরা শুনতে পাই না, তাই এটা হবে না, ঠিক আছে। তাহলে আমরা এই হচ্ছে রাইট আনসার। বিবৃতি আবার একটি রয়েছে, ইউনিসেফ এর মতে বাল্যবিবাহের অন্যতম কারণ হলো দারিদ্র্য।
শুধুমাত্র আইন প্রণয়নের মাধ্যমে বাল্যবিবাহ নিয়ন্ত্রণ সম্ভব নয়। ভারতে বিবাহের আইনত বয়স মেয়েদের ক্ষেত্রে 18। ভারতে বিবাহের আইনত বয়স ছেলেদের ক্ষেত্রে 21। তো উভয়ই ঠিক কথা। তো এখানে আমরা একটি দেখছি যে শুধু আইন প্রণয়ন করে বাল্যবিবাহ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, তাই এটাই হচ্ছে ভুল, অপশন সি হবে এখানে ঠিক। বিবৃতি মূলক আরেকটি প্রশ্ন রয়েছে, যেখানে আমরা বিবৃতি 1-এ দেখছি শিশু শ্রমিক নিয়োগ একটি শাস্তিযোগ্য অপরাধ। একদম ঠিক। শিশু শ্রমিক শ্রমজীবী শিশুদের সমাজে সঠিকভাবে মর্যাদা দেওয়া হয় না, এটাও সত্য কথা। ভারত বিশ্বের 3য় জনবহুল দেশ, এটা ভুল। শিশুর শ্রমিকরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। শিশু শ্রমিকও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়। শিশু যদি শ্রমিক হয়ে যায় সে তো অবশ্যই বঞ্চিত হবে, তাই এখানে আমরা রাইট আনসার এটাকে নেব। 27 দেখো, এখানে যে সম্পর্ক দেওয়া হয়েছে তার অপর আরেকটি হবে কি পরিবেশগত উন্নয়ন। এখানে যে গ্রাফটি দেওয়া হয়েছে, এখানে আমরা যে গ্রাফটি আমরা দেখতে পাই এটা হচ্ছে সিগময়েড বৃদ্ধি। NGCর পুরো নাম হলো ন্যাশনাল গ্রিন ক্রপস। HYVর পুরো নাম হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি। চিপকো আন্দোলনের এখানে কতগুলি সিকোয়েন্সে প্রশ্নগুলো সাজাতে হবে, তাই ফার্স্ট এখানে সিকোয়েন্স হবে 3, যেখানে কর্ণাটকের উত্তর কর্ণাটকের জেলার শিরসি অঞ্চলে চিপকো আন্দোলন শুরু হয়। তারপরে নেক্সট হবে 1, তারপরে হবে 2, তারপর হবে 4। এখানে একটি খাদ্য শৃঙ্খল রয়েছে, সেই খাদ্য শৃঙ্খলের যে শৃঙ্খল আমরা খাদ্যের সম্পর্ক সেটা আমরা সিতে দেখতে পাবো, অর্থাৎ ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর বা বাজ পাখি। বায়ুমণ্ডলে উপস্থিত 4টি গুরুত্বপূর্ণ গ্যাসের মধ্যে সিকোয়েন্স যদি আমরা দেখি তাহলে সেটি হচ্ছে প্রথম নাইট্রোজেন থাকে, তারপরে অক্সিজেন থাকে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর বাকি হচ্ছে আর্গন। ভারতের প্রথম রামসার সাইট, এটি এন রাজ্যে অবস্থিত। এই রাজ্যের ছাড়াও আরও OT রামসার সাইটে রয়েছে। তো হচ্ছে প্রথম, যেটা হচ্ছে চিল্কা হ্রদ, এবং কোন রাজ্যে? উড়িষ্যা, এবং 5টি বাকি রয়েছে। নিম্নলিখিত কোন বিষয়টি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ? তো উদ্ভিদ এবং প্রাণীর অনুপাত বজায় রাখা। পরিবেশগত সুস্থায়িত্ব বলতে বোঝায় কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট, পরবর্তী প্রজন্মের জন্য সম্পদ সুরক্ষিত রেখে তার যথাযথ ব্যবহার করা। ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন স্বামীনাথন, MS স্বামীনাথন। সাইলেন্ট ভ্যালি আন্দোলন শুরু হয়, গুরুত্ব হলো আন্দোলনের জৈব বৈচিত্র্য ও বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখা। আগামী 2025 সালে বিশ্বের জনসংখ্যা সম্ভাবনা কত রয়েছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার হচ্ছে 825, ঠিক আছে, 825। তো এখানে আমরা আনসারে ধরে নেব, বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে 900। ট্র্যাজেডি অফ দ্য কমন্স বলতে বোঝায় দক্ষ সম্পদের ব্যবহার। ওকে এভরিওয়ান, থ্যাংক ইউ। তোমরা যারা পরীক্ষা দিয়েছো এই প্রশ্নটিতে তারা একটু দেখে নাও তোমাদের কতগুলি ঠিক হলো, এবং যারা উপকৃত হলে ভিডিওটি দেখে তারা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। থ্যাংক ইউ এভরিওয়ান।